নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনবেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প। আজকের গল্প ভাঙচি। স্টেশন হইতে গ্রাম অনেকটা দূর, কাছাকাছি কোথাও বসতির চিহ্ন মাত্র নাই, শুধু মাঠ আর ধানের ক্ষেত। দূর বনান্তরালে দুটি একটি মাত্র সাদা বাড়ি ও খড়ের চালা স্টেশন হইতে দৃষ্টিগোচর হয়। অথচ গ্রাম বেশ বর্ধিষ্ণু, অনেকখানি দূর বলিয়াই তাহার আয়তন এখান হইতে চোখে পড়ে না। কিন্তু স্টেশনের কাছে একেবারেই কিছু নাই বলিলে ভুল বলা হইবে। স্টেশনের গোটা 2 কোয়ার্টার আছে, একটা পাকা বাঁধানো ইঁদারা আছে, আর আছে একটি মাত্র চালায় 2টি দোকান। অপেক্ষাকৃত যেটি বড়, সেটিতে চা, ডাব, কেক, বিস্কুট হইতে শুরু করিয়া তেলে ভাজা ও ঘিয়ে ভাজা খাবার, কিছু কিছু মনোহারী জিনিস, এমনকি ডিম ও আলু পটল পর্যন্ত বিক্রয় হয়। আর ছোটটিতে পান বিড়ির দোকান দেয় আশু পণ্ডিত। আশু যে পণ্ডিত কি হিসাবে আখ্যা পাইল, তাহা বোধ করি স্বয়ং অন্তর্যামীরও অনুমান করা শক্ত। তবে পণ্ডিত না হইলেও সময় বিশেষে পুরোহিতের কাজ সে করে, এবং প্রয়োজন হইলে কুলাচার্যেরও। গ্রামে পুরোহিত বা কুলাচার্য আরও আছে, সুতরাং প্রায় নিরক্ষর আশুর পক্ষে শুধু ওই কাজের উপর নির্ভর করিয়া জীবিকা অর্জন সম্ভব নয়। সেই জন্যই বাধ্য হইয়া তাহাকে বিড়ির দোকান দিতে হইয়াছে। এই 3টি বৃত্তি জড়াইয়া কোনো মতে তাহার জীবন ধারণের খরচাটা ওঠে। তাই সেদিন 5টার ট্রেনের সময় শ্রীশ মুখুজ্জেকে স্টেশন হইতে বাহির হইয়া তাহারই দোকানের সামনে গতি মন্থর করিতে দেখিয়া আশু উল্লসিত হইয়া উঠিল। এক লাফ দিয়া দোকান হইতে নামিয়া ভাঙা টুলটা কোঁচার খুঁড় দিয়া ঝাড়িয়া দিয়া কহিল, বসুন বসুন বড়বাবু। শ্রীশবাবুর এক হাতে ছিল প্রকাণ্ড বাজারের পুঁটুলি, আর এক হাতে ছাতা, ইলিশ মাছ ও কিসের একটা ঠোঙা। সুতরাং তিনি বসিলেন, কহিলেন, আর বসবো না পণ্ডিত, তুমিই শোনো, আমার ছেলেটার কি করলে? আশু মুখ কাঁচুমাচু করিয়া কহিল, চেষ্টা তো করছি বাবু, ভালো মেয়ে যে পাই না, যা তা তো আর আপনাকে গচিয়ে দিতে পারি না। শ্রীশবাবু কহিলেন, না না, আমার সুন্দরের বাড়ি, পণ নষ্ট আমি করব না কিছুতেই, তাতে ছেলে চিরকাল আইবুড়ো থাকে তাও ভালো। শ্রীশবাবু চুপ করিলেন। আশু ঠিক কি বলা উচিত ভাবিয়া পাইল না, শুধু বোকার মতো হাসিতে হাসিতে কহিল, তাই তো তাই তো, আপনাদের কি যে সে বাড়ি? শ্রীশবাবু বলিলেন, শোনো, এখন যা বলতে এসেছি, জৌগ্রামে একটা নাকি সুন্দর মেয়ে আছে, আমাদের পাল্টি ঘর, শাণ্ডিল্য গোত্র, সব ঠিক ঠিক মিলে গেছে। সবাই বলছে মেয়ে সাক্ষাৎ পরী, একবার দেখে আসতে পারো? আমি তো আর বরের বাপ হয়ে যেতে পারি না। তুমি যেন এমনি গেছো মেয়ের খবর পেয়ে, হাতে অনেক ছেলে আছে তাই। তারপর কথায় কথায় আমাদের কথা তুলবে, তখন একদিন গিয়ে দেখে আসবো, বুঝলে না? তাতে মনে হবে যে তুমিই আমাকে জোর করে ডেকে নিয়ে গেছো। তারপর অর্থপূর্ণভাবে একটু হাসিয়া কহিলেন, ও পক্ষ থেকেও তাতে তোমার 2 পয়সা পাওনা হবে, বুঝলে না? আশু ভালো রকমই বুঝিল এবং আরও বিনীতভাবে হাসিয়া ঘাড় নাড়িল। শ্রীশবাবু কহিলেন, তাহলে তুমি কালই দুপুরের গাড়িতে চলে যাও, খবর নিয়ে এসো। গোপাল চক্রবর্তী মেয়ের বাপের নাম, কলকাতার বড় ডাকঘরে কাজ করে, বাড়ি খুঁজে নিতে কষ্ট হবে না। কাল ছুটি আছে, চক্রবর্তীকেও বাড়িতে পাবে বোধ হয়। আশু কহিল, যে আগে কালই যাব। শ্রীশবাবু পুঁটুলিটা টুলে নামাইয়া রাখিয়া পকেট হইতে একটি আধুলি বাহির করিয়া তাহার হাতে দিল।
বলিলেন, তোমার যাওয়া আসার খরচা 7 আনা আর 1 আনা চায়ের খরচা, পুরোই দিলুম। আশু পরের দিনই জৌগ্রাম যাত্রা করিল। গোপাল চক্রবর্তীর বাড়িও খুঁজিয়া বাহির করা কঠিন হইল না, কিন্তু গোলমাল বাঁধাইলেন চক্রবর্তী নিজে। কহিলেন, ওসব ঘটক টটকের কাজ নয় ঠাকুর, কত ঘটকই এলো আর কত ঘটকই গেল, মিছিমিছি হাঙ্গামা। আশু ক্ষুণ্ণ হইল, একটু যেন উষ্ণভাবেই কহিল, ঘটক ঢের দেখেছেন বটে, কিন্তু আশু পণ্ডিতকে দেখেননি। হাতে পাত্তর না থাকলে সে মেয়ের বাপের কাছে আসে না। গোপাল চক্রবর্তী কহিলেন, পাত্তরের অভাব নেই বাংলাদেশে, তা আমি জানি। অভাব হচ্ছে আমার টাকার। পয়সা আমি একটিও দিতে পারবো না, সাফ কথা। এরপরেও আমার কাজ করতে চাও? আশু কহিল, টাকাও খরচা করবেন না, আবার মেজাজও দেখাবেন, এ মন্দ নয়। তাহার পর বিনা নিমন্ত্রণেই দাওয়ার উপর জাঁকিয়া বসিয়া কহিল, সে মরুক গে, ব্রাহ্মণ সন্তানকে এখন 1 ঘটি জল খাওয়াবেন না পুকুরে যেতে হবে? গোপাল এবার লজ্জিত হইলেন। বাড়ির ভিতর হইতে 2টি দেশীয় মন্ডা ও 1 ঘটি জল নিজেই আনিয়া দিলেন। চাকরকে বলিলেন তামাক সাজিতে। জলপান শেষ করিয়া সহসা আশু যেন ধমক দিয়া উঠিল, কিন্তু পয়সা খরচই বা করবেন না কেন? বড় চাকুরি তো করেন শুনলুম। গোপাল ঈষৎ বিদ্রূপের স্বরে কহিলেন, এ খবরটি আবার কে দিলে? যে মেয়ের খবর দিলে সেই ওটাও দিয়েছে। গোপাল ঈষৎ হাসিয়া কহিল, যেই দিক, একটু ভুল খবর দিয়েছে। বড় ডাকঘরে কাজ করি বটে, কিন্তু বড় চাকরি করি নে। যাই হোক, সে আয় ব্যয়ের হিসেব দরকার নেই এখন, একেবারে বিনা পয়সায় পারো তো দেখো। আশু যেন বড়ই চিন্তিত হইয়া পড়িল। মনে মনে অর্ধস্ফুট স্বরে কহিল, তাই তো, শক্তিগড়ের মুখুজ্জেদের ছেলেটা 4টে পাশও করেছে, আবার সরকারি চাকরিও করে। পাত্তর হিসেবে ফার্স্ট ক্লাস বটে, তবে একেবারে শুধু হাত ওখানে মুখে উঠবে না। গোপালপুরের শশী গাঙ্গুলির ছেলে কোন কলেজে যেন মাস্টারি করে, তারও একটু খাঁই আছে। হয়েছে, আমাদের গাঁই তো রয়েছে, কাজের লোক কিনা, তাই একেবারে ভুলে গিয়েছিলাম। শ্রীশ মুখুজ্জের ছেলে তো রয়েছে। হ্যাঁ বাবু, মেয়েটি আপনার দেখতে কেমন বলুন দেখি? গোপাল চক্রবর্তী খোঁচা না দিয়া কথা বলিতে পারেন না। কহিলেন, আমার খবর যেখান থেকে পেলে সেখানে কিছু শোনোনি? না না শুনেই দুপুর রোদে এত দূরে ছুটে এসেছ? মেয়ে আমার দেখতে ভালোই। আগেকার খোঁচাটা গায়ে না মাখিয়া আশু যেন লাফাইয়া উঠিল। ব্যাস, তা যদি হয় তো আর কথাই নেই। শ্রীশ মুখুজ্জের ধনুক ভাঙা পণ, ঘর থেকে খরচা করে তার ছেলের বউ আনতে হয়, তাও সই। মোদ্দা কুচ্ছিত মেয়ে ঘরে আনবে না কিছুতেই। ওরা সুন্দরের বংশ কিনা, ছেলে বাবু যাকে বলে ময়ূর ছাড়া কার্তিক। যেমন রূপ তেমনি গুণ। কি করে তোমার শ্রীশ মুখুজ্জের ছেলে? কি করে বলেন কি বাবু? 4টে পাশ করেছে সে ছেলে। অনার না কি বলে তাও পেয়েছে। এখন শুধু বাপের অফিসে ঢুকতে যা দেরি। গোপাল ভ্রু কুঞ্চিত করিয়া প্রশ্ন করিলেন, বাপ কি করেন? সরকারি চাকরি করে গো, কাস্টম অফিসে, বেশ মোটা মাইনে। ওর বাপ ছিল সেকালের গ্রেহাম কোম্পানির মুচ্ছদ্দি। পয়সার অভাব নেই ওদের। গোপাল একটুখানি যেন ভাবিয়া বলিলেন, শ্রীশ কি তাহলে প্রাণধন মুখুজ্জের ছেলে? ঠিক ধরেছেন বাবু, দেশের অর্ধেক জমি তো ওদের। জমিদার আছেন নামে। গোপাল জবাব দিলেন, শ্রীশের ভাই আমার সঙ্গে পড়তো, সে মারা গেছে।
এখন চিনতে পারলুম। যাক, দেখো যদি লাগাতে পারো। মোদ্দা, একেবারে শুধু হাতে কি আর ওরা ছেলে ছাড়বে? মুখে অনেকেই বলে প্রথমে, কাজের বেলা এসে 2,500 টাকার ফর্দ দেয়। কণ্ঠস্বরে জোর দিয়া আশু কহিল, ছাড়বে বাবু, ওরা ওরকম লোক নয়। তবে মেয়ে সুন্দর হওয়া চাই, তা বলে রাখছি। গোপাল কহিলেন, মেয়ে আমার পছন্দ হবে, এ গ্যারান্টি দিতে পারি। আশু একবার মাথাটা চুলকাইয়া কহিল, সে দেখুন প্রায় সব মেয়ের বাপই বলে, কিন্তু কাজের বেলা দেখি অন্যরকম। খোঁচাটা বুঝিয়া গোপাল কহিলেন, বেশ তো, সে সন্দেহে আর কাজ কি? মেয়েকে আমি এখনই ডাকছি, নিজে চোখে একবার দেখে যাও। যেমন আছে তেমনই আসবে, সাজগোজ কিছুই করা নেই, দেখেই যাও একবার। তুমি একে বুড়ো মানুষ, তাই ঘটক, তোমার কাছে বেরোবে, তাতে আর লজ্জা কি? তাহার পরই হাঁক দিলেন, মাধু, ও মা মাধু রে, ও মাধু। কি বাবা? বলিয়া মাধুরীলতা একেবারে বাহিরের দাওয়ায় বাহির হইয়া আসিল। কি একটা ঘরের কাজে ব্যস্ত ছিল, হাতে একটা ময়লা কাপড়ের টুকরা নেতার মতো পাকানো, আঁচলের কাপড়টা কোমরে জড়ানো, যাহাকে বলে গাছ কোমর বাঁধা। আর কেহ নাই মনে করিয়া সে ওইভাবে বাহির হইয়া আসিয়াছিল। এখন বাবার সঙ্গে অপরিচিত লোককে দেখিয়া লজ্জিতভাবে তাড়াতাড়ি ন্যাকড়াটা ফেলিয়া দিয়া আঁচলের কাপড়টা লইয়া টানাটানি করিতে লাগিল। আশুর কিন্তু সেদিকে দৃষ্টি ছিল না। সে মুগ্ধ অপলক নেত্রে মেয়েটিকে দেখিতেছিল। 14-15 বৎসর বয়স তাহার। প্রথম কৈশোরের আগুন লাগিয়াছে তাহার সারা দেহে। স্নিগ্ধ গৌরবর্ণ, ভাসা ভাসা চোখ, তুলি দিয়া আঁকার মতো ভ্রু, পাতলা ঠোঁটের মধ্যে মুক্তার মতো দাঁত, সুগঠিত সুশ্রী দেহ। পিঠ ঢাকিয়া পড়িয়াছে একরাশ প্রতিমার মতো ঢেউ খেলানো কালো চুল। তাহারই 2-1টি সুন্দর ললাটে শ্বেতবিন্দুর সহিত জড়াইয়া গিয়া সে মুখকে আরও লাবণ্যমণ্ডিত করিয়া তুলিয়াছে। আশু আর চোখ ফিরাইতে পারিল না। কি বাবা? আর একবার মাধুরী প্রশ্ন করিল। গোপাল কহিলেন, কিছু না, তুই যা। মেয়েটি একরকম ছুটিয়াই পলাইয়া গেল। চক্রবর্তী কহিলেন, দেখলে তো ঠাকুর, চলবে মেয়ে? আশুর এতক্ষণে চৈতন্য ফিরিয়াছিল। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, মেয়ে চলবে না? বলেন কি? সাক্ষাৎ উমা যেন মহাদেবের জন্য অপেক্ষা করছেন। আমাদের সুহাসের সঙ্গে খাসা মানাবে। গোপাল কহিলেন, দেখো যদি লাগাতে পারো। আমার বরাদ আর তোমার হাত যশ। আশু ছাতাটি বগলে করিয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল, আমি এখনই যাচ্ছি, যাতে রবিবার দেখতে আসে তারই বন্দোবস্ত করে ফেলি। মোদ্দা বাবু, আমার বিদেয়টা মোটা পাবো তো? গোপাল হাসিয়া অভয় দিলেন। ট্রেন হইতে নামিয়া আশু সোজা শ্রীশবাবুর বাড়ি উপস্থিত হইল। 500 বিড়ি আর কয়েক খিলি পান সুধীরের দোকানে দেওয়া আছে। তাছাড়া সেটা ছুটির দিন, স্টেশন অঞ্চলে খরিদ্দারের ভিড় কম, সুতরাং দোকান খোলার বিশেষ তাড়া ছিল না। শ্রীশবাবু তাহার জন্যই অপেক্ষা করিতেছিলেন। সাগ্রহে প্রশ্ন করিলেন, কেমন দেখলে পণ্ডিত, চলবে? আশু বসিয়া পড়িয়া ছাতাটাতেই মুখটা মুছিয়া কহিল, এখন আমার বকশিসটার ব্যবস্থা করুন দেখি আগে, তারপর অন্য কথা। আমি কিন্তু 100 টাকার কম ছাড়ছি নে। শ্রীশের মুখ উজ্জ্বল হইয়া উঠিল। হাসিয়া কহিলেন, বকশিস তো আমারই পাওয়া দরকার হে, আমিই তো সন্ধান আনলুম। যাগে, তার জন্য আটকাবে না। এখন মেয়ে কেমন দেখলে তাই বলো। আশু জবাব দিল, সে মেয়ে যে কেমন দেখতে
তা আপনাকে বোঝাতে পারবো না বড়বাবু। আমার তো মনে হলো সাক্ষাৎ দুগ্গ ঠাকুরন চালচিত্তির থেকে নেমে এলেন, ঠিক তেমনি রূপ। আমাদের সুহাসের সঙ্গে যা মানাবে, যেন হর ও পার্বতী মিলন। শ্রীশ তখনই উঠিয়া অন্তঃপুরে সংবাদটা দিয়া আসিলেন। পণ্ডিতের জন্য চা ও সন্দেশের ব্যবস্থাও হইল। তাহার পর ফিরিয়া আসিয়া কহিলেন, তারপর কথাবার্তা কিছু হলো নাকি? আশু সগর্বে কহিল, আগে হ্যাঁ, আশু পণ্ডিত যখন গেছে তখন পাকা ব্যবস্থা না করে কি আসে? রবিবার আপনারা দেখতে যাবেন বলে এসেছি। আপনাকে চেনে, আপনার ভাইয়ের সঙ্গে নাকি পড়েছিল। মোদ্দা 1 পয়সাও দেবে না বড়বাবু, সে কথা আগেই বলে দিয়েছে। 1 পয়সাও দেবে না? বলো কি? সে কথা বারবার বলে দিয়েছে। মানুষটাও মনে হলো এক রোখা গোছের। শ্রীশ একটু যেন চিন্তিত হইয়া কহিলেন, ছেলের বিয়ের সব খরচা ঘর থেকে করতে হবে, তাই তো। কিন্তু কিছুই কি আর দেবে না? নিজের মেয়ে, অন্তত গায়েও 2-1খানা সাজিয়ে দেবে তো। যাকে মেয়ে যখন অত সুন্দরী বলছো। আশু জোর করিয়া কহিল, সে মেয়ে ঘর থেকে পয়সা খরচ করে আনবার মতোই বাবু, ও নিয়ে আর মন খারাপ করবেন না। আচ্ছা, তাই হবে, রবিবারেই দেখতে যাব তাহলে। আশু সোজাসুজি দোকানে না গিয়া নিজের বাড়িতে আসিল আগে। সারা দুপুরটা রোদে রোদে ঘোরা হইয়াছে, একটুখানি বিশ্রাম প্রয়োজন। কিন্তু বাড়ির তালা খুলিয়া ভিতরে প্রবেশ করিতেই কেমন যেন মনটা বিষাক্ত হইয়া গেল। বাড়ি মানেই পৈতৃক ভিটাটা আছে এই পর্যন্ত। সারা উঠানটা জঙ্গলে ভরিয়া গিয়াছে। মধ্যে মধ্যে ইট পাতা আছে, তাই কোনো মতে ঘরে পৌঁছানো যায়। ঘরের অবস্থাও তথৈবচ, ধুলায় ও জঞ্জালে যেন 1 হাঁটু। অথচ এককালে আশু খুব শৌখিনী ছিল। কোথাও এতটুকু ময়লা সে সহিতে পারিত না। সংসার তাহার চিরকালই ছোট, মা, স্ত্রী আর একটি ছেলে। সুতরাং কাজ ছিল কম। 2 জনে পরিশ্রমও করিতে পারিত। চারিদিক তকতক করিত তাহাদের খবরদারিতে। মা 4-5 দিন অন্তরই কাপড় জামা বিছানা সোডা সাজিমাটি প্রভৃতি দিয়া ফুটাইয়া লইতেন। ফলে বাড়িতে কেহ আসিলে কোনোদিনই দরিদ্রের সংসার বলিয়া টের পাইত না। শুধু কি তাই, এই উঠান আজ আগাছায় ভরিয়া গিয়াছে, অথচ তাহারা থাকিতে কুমড়া, লাউ, ঝিঙা প্রভৃতি কত ফসলই হইত এখানে। শাকসবজির জন্য কোনোদিনই হাটে বাজারে যাইতে হয় নাই। এমনকি বাহিরে কলা গাছ, পেঁপে গাছ প্রভৃতি হইতে কিছু কিছু আয়ও হইত। আর এখন বাহিরের জঙ্গলে বাঘ লুকাইয়া থাকাও বিচিত্র নয়। আশু ছাতাটা ঘরের এক কোণে রাখিয়া কোনো মতে চাদর জামা খুলিয়া বিছানায় শুইয়া পড়িল। বিছানা যেমন ময়লা, তেমনি তাহাতে ছাড় পোকার উপদ্রব। তবু তাহার উপরেই শুইতে হয়। নেহাত অসহ্য হইয়া উঠিলে 20-25 দিন অন্তর এক দিন ঘর স্থাপ করিতে বসে। কিন্তু অনভ্যস্ত হাতে অর্ধেক ময়লা যায়, অর্ধেক যায় না। বালিশের ওয়ার ধোপা বাড়ি দিলে কালি বালিশই মাথায় দিতে হয়। কাচিয়া আসিলেও পড়াইতে পড়াইতে 10 দিন কাটিয়া যায়, এমন অবস্থা। অথচ যাক সে কথা, আশুর এখন ভাবিতেও আর ভালো লাগে না, কষ্ট হয়। কেমন করিয়া যে কি হইল, আশ্চর্য। সাজানো বাড়ি, সুখের সংসার নিমেষে যেন কাহার অভিশাপে পুড়িয়া গেল। মা গেলেন কলেরায়, স্ত্রী সে যাত্রা বাঁচিয়া গেল। কিন্তু 7 মাস যাইতে না যাইতে তাহাকেও দুর্দান্ত নিমোনিয়ায় ধরিল। বাকি রহিল ছেলেটা, তাহাকে তাহার দিদিমা আসিয়া লইয়া গেলেন। আশু নিশ্চিন্ত হইল। কিন্তু ভগবানের রোষ দৃষ্টি যাহার উপর পড়িয়াছে, সামান্য সুকুমার শিশুকে কি সে বাঁচাইতে পারে? 3 মাস যাইতে না যাইতে
চিঠি আসিল টাইফয়েড হইয়াছে তাহার। আশু স্ত্রীর শেষ চিহ্ন বালাজোড়া বিক্রয় করিয়া ছুটিল শ্বশুর বাড়িতে। সেখানে যতটা চিকিৎসা সম্ভব সমস্তই হইল, কিন্তু তবু সে গুঁড়োটুকুকে বাঁচানো গেল না। আত্মীয় বলিতে আর কেহ রহিল না। এই বিশাল পৃথিবীতে জীবনের বোঝা বহিতে রহিল শুধু সে একা। আশু আর কিছুতেই শুইয়া থাকিতে পারিল না, ছটফট করিয়া উঠিয়া পড়িল। ঘরের কোণে গিয়া তামাকের সরঞ্জাম বাহির করিয়া সাজিতে বসিল। বিড়ির দোকান আছে বটে তাহার, কিন্তু বিড়ি সে খাইতে পারে না। তামাক সাজিতে সাজিতে মনে পড়িল, এ কাজও যতদিন স্ত্রী ছিল তাহাকে করিতে হয় নাই। হাতে যত কাজই থাক না কেন, একটা হাঁক মারিলেই সে আসিয়া সাজিয়া দিয়া যাইত। কোনোদিন তাহার জন্য বিরক্ত হয় নাই। আশু হয়তো জানে না ভাত খাইতে বসিয়াছে সে। তামাকের কথা কানে যাইতে ভাত ফেলিয়া হাত ধুইয়া আসিয়া তামাক সাজিয়া দিয়াছে। না, জীবন ধারণ তাহার পক্ষে বিড়ম্বনা। তবু তো আশু বাঁচিয়া আছে। খোকাটাও যখন মারা গেল তখন সকলেই ভাবিয়াছিল যে আশু পাগল হইয়া যাইবে। অথচ সে শুধু যে বাঁচিয়া আছে তাই নয়, নিয়ম মতো সে দোকানও খুলিতেছে, ব্যবসাও করিতেছে। পূর্ব অভ্যাস মতো মনসা পূজা, লক্ষ্মী পূজা প্রভৃতিও ঠিক চলিতেছে। এমনকি ঘটকালি করিয়া অর্থোপার্জনের চেষ্টাও বাদ যাইতেছে না। কাহারও জন্য কাহারও আটকায় না। জীবনটা কিছু বিড়ম্বিত হয়, এই মাত্র। তামাকও আশুর ভালো লাগিল না। কয়েক টান দিয়াই হুঁকা রাখিয়া সে উঠিয়া পড়িল। ঘরে দরজায় তালা দিয়া অভ্যাস মতো দোকানের পথ ধরিল। সন্ধ্যার আর দেরি নাই। সুধীর একটু পরেই দোকান বন্ধ করিবে। তাহার নিকট হইতে পয়সা করি বুঝিয়া লওয়া প্রয়োজন। কিন্তু খানিকটা দূর গিয়াই শেঠেদের ঝিলের ধারে তাহার গতি মন্থর হইয়া আসিল। ভালো লাগিতেছে না, কিছুই ভালো লাগিতেছে না তাহার। আজ যেন অকস্মাৎ সমস্ত কিছুই বিস্বাদ হইয়া গিয়াছে। শেঠেদের ঝিলের বাঁধানো চত্বর তখন জনবিরল। বাগানের নিবিড় ছায়ার ফাঁক দিয়া মেঘমলিন জ্যোৎস্নার আভাস পাওয়া যাইতেছে। তাহারই আলোয় ঝিলের শান্ত কালো জল বড় সুন্দর দেখাইতেছে আজ। আশু ছাতা দিয়া চত্বরের একাংশ ঝাড়িয়া ইটের বেদিতে ঠেস দিয়া বসিল। এমনভাবে আর কতদিন চলিবে তাহার এই ভবঘুরের মতো জীবনযাত্রা? সুধীরদের বাড়ি সে খায়, তাহার জন্য মাসে 5টি টাকা দিতে হয়। তাছাড়া চা, জলখাবার প্রভৃতিতেও কম যায় না। অথচ এই অসুবিধা, রাস্তার ভিখারিরাও বোধহয় ইহার চেয়ে আরামে থাকে। আচ্ছা, যে কথাটা কয়দিন ধরিয়াই মনের অবচেতন গহ্বরে উঁকি মারিতেছিল, আজ তাহারই মূর্তি ধরিল। আর একবার সংসার পাতিলে কি হয়? বয়স গিয়াছে? কত আর বয়স তার? 44-এর তো বেশি নয়। এই বয়সে কি এমন বুড়া হইয়াছে সে যে আর সংসার পাতা চলে না? গোপাল চক্রবর্তীর যেন ভীমরতি ধরিয়াছে, তাই সে অনায়াসে আশুকে বুড়া বলিয়া দিল। কিন্তু আশু তো তাহার বয়স জানে। মাথার চুল তো কত লোকের অকালে পাকে। পয়সাও সে কম রোজগার করে না। 20-25, এমনকি কোনো কোনো মাসে 30 পর্যন্ত হয়। ইহাতে একটা ছোটখাটো সংসার চলে না? খুব চলে। সে কল্পনা নেত্রে তাহার নূতন সংসারের ছবি দেখিতে লাগিল। নূতন বধূ মাথায় ঘোমটা টানিয়া কাজকর্ম করিয়া বেড়াইতেছে। ফায় ফরমাস করিলে নতমুখে আদেশ পালন করিতেছে, আর রসিকতা করিলে মুখ টিপিয়া হাসিতেছে শুধু। আবার ঘরদ্বার হইয়া উঠিয়াছে শ্রীমণ্ডিত, উজ্জ্বল। বিছানা পরিষ্কার, বাগানে আগের মতোই ফুল ফল ফসলের বাহার। সময় মতো পান জল ঠিক আসিতেছে।
পোড়ো বাড়ির কদর্যতার মধ্যে নিঃসঙ্গ জীবনযাত্রা সহসা আবার আনন্দমুখর হইয়া উঠিয়াছে তাহার। না, বিবাহ সে করিবেই আবার, কাহারও কোনো কথা শুনিবে না। আচ্ছা, নূতন বউ কেমন দেখিতে হইবে কে জানে? বয়স কমই হইবে, বেশি বয়সের মেয়েকে পোষ মানানো যায় না। আশু তাহার নূতন বধূকে যত রকম করিয়াই কল্পনা করে, কোথা দিয়া কি করিয়া যেন মাধুরীলতার ছবিটাই চোখের সামনে আসিয়া পড়ে। অমন মেয়ে পাইবার কোনো সম্ভাবনাই নেই তাহার, এ সত্য কথা। আশুর চেয়ে সে কথা বেশি করিয়া আর কেহ জানে না। তবু সেই লজ্জাবনতমুখী কিশোরীর ছবিটাই কল্পনার সহিত বারবার মিশিয়া যায়। আশু নিজেকে মনে মনে ধমক দিয়া উঠিল। স্পর্ধা তো খুব দেখি, যে মেয়ে রাজার মুকুটে মানায় তাহাকে তুমি লাভ করো। তা নয়, তবে অল্প বয়সী মেয়েই সে আনিবে। দক্ষিণ পাড়ার কেনারাম ভট্টাচার্যের মেয়েটি বিবাহের উপযুক্ত হইয়া উঠিয়াছে নাকি। দেখিতে তত ভালো নয়, রঙও কালো, তবু অল্প বয়স তাহার, আর বেশ কাজকর্মের। কেনারামের যা অবস্থা, আশু বলিলে হাতে স্বর্গ পাইবে সে। এখন তো মেয়েটা দুই বেলা ভাতই পায় না। আশুর ঘরে সে হইবে একা গৃহিণী। কেনারামের পক্ষে এমন পাত্র পাওয়া ভাগ্যের কথা। উত্তেজনায় আশু উঠিয়া দাঁড়াইল। আজই সুধীরের কাছে কথাটা পাড়া যাক। কেনারাম নাকি সুধীরের কিরকম জ্ঞাতি হয়। 10 মিনিটের পথ 5 মিনিটে অতিক্রম করিয়া সে সুধীরের দোকানে যখন আসিয়া পৌঁছিল, তখন দোকানে কেহ নাই। 6টার গাড়ি চলিয়া গিয়াছে, 7টার গাড়ির তখনও সময় হয় নাই। এমন সময়ে কেহ থাকাও সম্ভব নয়। সুধীর আশ্চর্য হইয়া কহিল, ব্যাপার কি আশুদা, তুমি যে দিন কাবার করে এলে? আশু ক্লান্তভাবে তাহার বেঞ্চিটায় বসিয়া পড়িয়া কহিল, এসেছি অনেকক্ষণ। শরীরটা ভালো লাগছিল না বলে বাড়িতে গিয়ে শুয়ে পড়েছিল। আর পারি না ভাই সুধীর। সুধীর উদ্বিগ্ন কণ্ঠে কহিল, অসুখ বিসুখ কিছু? না না, অসুখ নয়, এমনি। একা একা এইভাবে দিন কাটানো কি আর চলে? এখন বয়স হচ্ছে, একটু যত্ন আত্মি দরকার তো। এখন কোথায় 5 জনের সেবা নেব, না এখনই পড়লুম একা। কথা স্রোতটা কোন দিকে যাইতেছে বুঝিতে না পারিয়া সুধীর চুপ করিয়া রহিল। আশুও ভাবিয়াছিল সুধীরই এইবার কথাটা পাড়িবে। সে কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া যেন ঈষৎ উত্তপ্ত কণ্ঠেই কহিল, না সুধীর, আমি ভেবে দেখলুম, যে যাই বলুক, আমি আবার সংসার করব। সুধীর অবাক হইয়া তাহার দিকে কিছুক্ষণ চাহিয়া থাকিয়া কহিল, হঠাৎ যে এ মতি হল? আশু তখনও বেশ ঝাঁজের সহিতই বলিল, হঠাৎ আবার কি? কি আমার এমন বয়স হয়েছে যে এখন থেকেই আমি বাউন্ডুলে হয়ে থাকব? 44 বছর বয়স, এখনো কতকাল বাঁচবো তার ঠিক কি? সময়ে ভাত জল নেই, ঘরটা ঝাঁট দিয়ে দেবার লোক নেই। এমন করে মানুষ থাকতে পারে? তারপর আজ যেন শরীর ভালো আছে, অসুখ হলে দেখবে কে? সুধীর চোখ তুলিয়া যেন একটু বিস্মিত ভাবেই কহিল, তোমার মোটে 44 বছর বয়স? না, 80 বছর। আশু তীব্র কণ্ঠে কহিল, তোদের চোখে কি হয়েছে? চাল সে ধরেছে এই বয়সেই? আমাকে কি একেবারে থুতথুড়ে বুড়ো দেখায়? সুধীর কহিল, রাগ করছো কেন আশুদা? এমনি জিজ্ঞেস করছি, চুলগুলো সব পেকে গেছে কিনা? আশু কহিল, কেন, তোর মাস্তুতো ভাই সন্তুর চুল পাকেনি? কত বয়স তার? তুই তো বলিস এখনো 20 হয়নি। তা বটে, তবে কি জানো, এ বয়সে সংসার করার বিপদ আছে।
সামলাতে পারবে সব দিক? তাছাড়া ভালো মেয়েও পাবে কিনা সন্দেহ। তার চেয়ে একটা কাউকে এনে ঘরটরগুলো। আশু মাথা নাড়িয়ে বলিল, না না, অন্য লোকের কাজ নয়, একটু দেখাশুনো করার লোক চাই। যত্ন আত্মি অন্য লোকে কি করবে? সুধীর খানিকটা চুপ করিয়া থাকিয়া কহিল, 5 জনে কিন্তু ঠাট্টা করবে আশুদা। তাছাড়া বয়স তো তোমার নেহাত কমও নয়। এ বয়সে একটা কচি মেয়ে বিয়ে করে পোষ মানাতে পারবে? আর যদি ভালো মন্দ কিছু হয়, সে মেয়েটা তো পথে বসবে। জমি জায়গা বলতে তো তোমার ওই ভিটেটুকু। আশু প্রায় ক্ষিপ্ত হইয়া উঠিল। একটা কটুক্তি করিয়া বলিল, সব তাতে ফুট কাটিস কেন বল? 5 জনের আর কি, ঠাট্টা করে এই খালাস। খেতে দেবে আমাকে তারা? অসময়ে দেখবে? সুধীরের এবার ধৈর্যচ্যুতি ঘটিল। সেও একটু চড়া মেজাজে জবাব দিল, বেশ তো, বিয়ে করো, যা করো, আমার তাতে কি, করো না। তোমার ছাগল তুমি ন্যাজের দিকে কাটবে, আমার কি? তোমার ভালোর জন্যই বলা। আমি কি এর আগে চেষ্টা করিনি ভাবছ? কেনারাম কাকা খেতে পায় না, বলতে গেলে ভিক্ষে করে খায়। আর ওই তো মেয়ের ছিরি, তবু তোমার কথা বলতে জবাব দিয়েছিল, না বাবাজি, সে আমি দেব না। ওই তো ঘাটের মরা, কদিনই বা বাঁচবে। তারপর আমার মেয়েকে আবার তো সেই ভিক্ষে করতে হবে। দাঁড়াবে কোথায়? ওর আছে কি? কেনারাম কাকাই যদি ওই কথা বলে, ভালো মেয়ে তুমি পাবে কোথায়? আশু যেন পাথর হইয়া গিয়াছিল। কিছুক্ষণ পরে ধীরে ধীরে প্রশ্ন করিল, এ কথা কবে হলো তোদের? সে অনেক দিন, তখনও খোকা বেঁচে আছে। আশু ধীরে ধীরে আবার বাড়ির পথ ধরিল। সুধীর কহিল, ও কি চললে কোথায়? হিসেব বুঝে নেবে না? আজ থাক সুধীর, শরীরটা ভালো নেই, কাল সকালে হবে। তাহার পর সহসা ফিরিয়া দাঁড়াইয়া কহিল, তোর মা যেন আজ আর বসে না থাকে, আজ আর কিছু খাবও না। সুধীর কাছে গিয়া হাতটা ধরিয়া বলিল, রাগ করলে নাকি আশুদা? আশু হাতটা ছাড়াইয়া লইয়া বলিল, পাগল, শরীরটাই খারাপ। তবে এও জানিস সুধীর, আশু পণ্ডিত যদি মনে করে এখনো 2 পায়ে মেয়ে জড়ো করতে পারে, তোর ওই অকাল কুষ্মাণ্ডু কাকাকেও বলিস, এই অঘ্রাণের মধ্যে যদি আমি আবার সংসার পাততে না পারি, তো আশু পণ্ডিত আমার নাম নয়। সে আর কথা না কহিয়া হন হন করিয়া গ্রামের পথ ধরিল। আবার সেই বাড়ি, বন্ধ ঘরের ভ্যাপসা গন্ধ, মলিন শয্যা, ছারপোকার কামড়। আরশোলাগুলো আসবাবপত্রের মধ্যে খড়খড় করিয়া বেড়াইতেছে। ইঁদুরের উপদ্রব কম নয়। বাড়ি ঢুকিবার সময় উঠানের মধ্য হইতে কি একটা সস্বর করিয়া চলিয়া গেল। তাহার অবয়বটা দেখা না গেলেও অনুমান করা শক্ত নয়। এক কথায় পোড়ো বাড়ি বলিতে যা বোঝায়। আশুর চোখে জল আসিয়া পড়িল। এমন করিয়া বাঁচিয়া থাকিয়া লাভ কি? অথচ মরিব বলিলেই তো মরা যায় না। কত বছর পরমায়ু কে জানে? যদি 70 বছরই বাঁচে, কিংবা আরো বেশি, আরো 30 বছর এইভাবে কাটাইতে হইবে, সে কি সম্ভব? আশু উঠিয়া হাতড়াইয়া হাতড়াইয়া আলোটা জ্বালিল। হ্যারিকেনের চিমনিও মার্জনার অভাবে ধূম মলিন। তবু তাহারই আলোতে ছোট আয়নাটা ধরিয়া প্রাণপণে আশু নিজের মুখ দেখিতে লাগিল। কি এমন বুড়া হইয়াছে সে? চুলগুলা পাকিয়া গিয়াছে বটে, কিন্তু সে রোগে। দাঁত একটা ছাড়া আর সবই এখনো আছে। চামড়াও বুড়োদের মতো কুঞ্চিত হইয়া পড়ে নাই। বিপিন হালদার, গৌরী ভট্টাচ, ইহারা যেসব তৃতীয় পক্ষ বিবাহ করিল শ্মশান ঘাটে 1 পা দিয়া, কই তাহাতে তো কেহ কিছু বলিল না। যত দোষ
তাহার বিবাহে। হ্যাঁ, তাহাদের অনেক জমি জমা আছে, এটা ঠিক, কিন্তু পয়সাটাই কি সব? তাছাড়া সে তো উপার্জন করিতেছে এখনো, স্ত্রীর জন্য কিছু সংস্থান রাখিয়া যাইতে পারিবে না? যত সব। বিবাহ সে করিবে, দেখিবে কে আটকায়। কিন্তু আবারও শয্যায় শুইয়া অন্ধকারে ভাবিতে ভাবিতে তাহার উত্তাপ ক্রমশ কমিয়া আসিল। জানাশোনার মধ্যে যত মেয়ে আছে তাহাকে কেহ দিবে বলিয়া তো মনে হয় না। ছিল এক কেনারামের মেয়েটা, তাহারও তো ওই চ্যাটাং চ্যাটাং বুলি। তাহা ছাড়া তাহার আত্মীয়ের মতো স্নেহভাজন সুধীরেরই যদি ওই মনোভাব হয়, তাহা হইলে সহানুভূতি আর কোথায় পাইবে সে? সবাই ঠাট্টা করিবে, হয়তোবা ভাঙচি, এমনকি বাধাও দিবে। না, আশু যতই ভাবিয়া দেখিল ততই বুঝিল যে আবার সংসার পাতিবার আশা তাহার সুদূর পরাহত। মা থাকিলেও কথা ছিল, কিংবা তেমন কোনো আত্মীয়া, এইভাবেই তাহাকে চিরজীবন কাটাইতে হইবে। আর কোনো উপায় কোথাও খোলা নাই। অবশ্য এভাবেও থাকা চলিবে না। সে এ ভিটা বেচিয়া দিবে, বরং সেই টাকাটা সুধীরকে দিয়া সুধীরেরই বাহিরের ঘরটায় বাসা বাঁধিবে, কিংবা ওই টাকাটা সম্বল করিয়া কোনো তীর্থস্থানে পাড়ি দিবে। হোটেল তো কেহ ঘুচায় নাই, বিড়ির ব্যবসাও সর্বত্র চলে। যাহার ঘর নাই, সংসার নাই, দেশ ভুঁইয়ে তাহার কিসের টান? এ কথা সে কথা ভাবিতে ভাবিতে ক্রমশ ভোর হইয়া আসিল। মনে পড়িল মাধুরীর কথা। সুহাস আর মাধুরী। সুহাসের অল্প বয়স, মাধুরীরও তাই। দুজনের চমৎকার মিল হইবে। দুজনেরই রূপের সীমা নাই, অবস্থাও ভালো, ভাবনা চিন্তা দুঃখ কিছুই নাই। শুধু দিনরাত দুটিতে প্রণয় লীলাস্রোতে ভাসিয়া চলিবে। সে কল্পনা নেত্রে মাধুরীদের সংসার যাত্রা দেখিতে লাগিল। সকাল হইতে রাত্রি পর্যন্ত কখনো গোপনে, কখনো প্রকাশ্যে ফষ্টি নষ্টি চলে দুজনের। আর তাহারই ফাঁকে ফাঁকে মাধুরীর ছোটখাটো সেবা সুহাসের জীবনকে সার্থক করিয়া তোলে। আহা, এ মেয়ের হাতে সেবা যে পাইল, তাহার আর ইহজীবনে কি কাম্য থাকিতে পারে? বাড়িতে দাসদাসী থাকা সত্ত্বেও সুহাসের নিজস্ব কাজগুলি মাধুরী নিশ্চয়ই নিজের হাতে করিবে। তাহার জন্য সুহাস অনুযোগ করিলেও শুনিবে না। ভাবিতে ভাবিতে সে বহু দূর চলিয়া গেল। প্রণয় নাট্যের সম্ভব অসম্ভব অনেক দৃশ্যই সে দেখিতে লাগিল মনে মনে। একদিন সুহাসের কলিকাতা হইতে কি কারণে ফিরিতে দেরি হইয়াছে। বাড়ির লোকে তত ভাবিতেছে না, কিন্তু মাধবী লতার মতোই পুষ্পিতা সঞ্চারিণী সেই সুন্দরী মেয়েটি নিজের ঘরের জানালায় বাহিরের অন্ধকারের দিকে চোখ মেলিয়া দাঁড়াইয়া আছে ঘণ্টার পর ঘণ্টা। তারপর রাত্রে ফিরিয়া সুহাস যখন তাহার উদ্বেগ দেখিয়া পরিহাস করিবে, তখন অভিমানে আসিবে তাহার চোখে জল। সুহাস আবার কত আদর করিয়া সেই মুখেই সুখের হাসি ফুটাইয়া তুলিবে। আবার চলিবে সারা রাত ধরিয়া তাহাদের গল্প, প্রণয় গুঞ্জন। কিসের একটা অব্যক্ত বেদনায় আশু যেন অস্থির হইয়া উঠিল। বিছানায় উঠিয়া বসিয়া জানালাটা ভালো করিয়া খুলিয়া দিতেই দেখিল যে পূর্বাকাশে রক্তিমাভা দেখা দিয়াছে। ভোরের আর বেশি দেরি নাই। ভাবিতে ভাবিতে সারা রাতই কখন কাটিয়া গিয়াছে জানিতে পারে নাই। আর ঘুমাইবার বৃথা চেষ্টা না করিয়া সে উঠিয়া পড়িল। ভালো করিয়া সকাল হইবার আগেই সে শ্রীশবাবুর বাড়িতে উপস্থিত হইল। তখনও আর কেহ ওঠে নাই। শ্রীশবাবু একা বাহিরের ঘরে বসিয়া গতদিনের কাগজখানায় চোখ বুলাইতেছিলেন। আশুকে দেখিয়া বিস্মিত কণ্ঠে প্রশ্ন করিলেন, পণ্ডিত যে এত সকালে, কি মনে করে?
আশু কাছে বসিয়া একেবারে হাত দুইটি জোর করিয়া কহিল, বাবু, কাল লোভে পড়ে বড্ড একটা অপরাধ করে ফেলেছি, এবারের মতো মাপ করতে হবে। আরো বিস্মিত হইয়া শ্রীশ কহিলেন, ব্যাপার কি হে, খুলে বলো তবে তো বুঝি। আগে ওই গোপাল চক্রবর্তীর মেয়ে। শ্রীশ কহিলেন, হ্যাঁ, গোপাল চক্রবর্তীর মেয়ে কি দেখতে ভালো নয়? জিভ কাটিয়া আশু কহিল, আগে না, দেখতে খুবই ভালো। তবে? আশু ঘাড় হেঁট করিয়া বলিল, ওদের সব খবরই নিয়েছিলুম কাল। মেয়ের মাতামহরা পাগলের বংশ, ওর দিদিমা ছিলেন পাগল, এক মামাও পাগল, সে এখনো বেঁচে আছে। শিহরিয়া উঠিয়া শ্রীশবাবু কহিলেন, ওরে বাপরে, পাগলের বংশ থেকে মেয়ে আমি কিছুতেই নেব না, সাক্ষাৎ অপসরী হলেও না। আমার জ্যাঠাইমাকে পাগলের বাড়ি থেকে আনা হয়েছিল, তার জন্যে সেই ঠাকুরদা থেকে শুরু করে আমরা পর্যন্ত কি জ্বালাই জ্বলেছি। ও কাজ আর নয়। আশু চুপ করিয়া রহিল। শ্রীশবাবু প্রশ্ন করিলেন, এ কথা কাল বলনি কেন? আশু কাতর কণ্ঠে জবাব দিল, আগে টাকার লোভে। গোপাল চক্রবর্তী আমাকে 100 টাকা কবুল করেছিল। কি বলবো বাবু, কাল আপনাকে কথাটা গোপন করে পর্যন্ত আমার সে কি অস্বস্তি তার কাউকে জানাবার নয়। সারা রাত ঘুম হলো না। ভাবলুম বড়বাবু আমাকে এত বিশ্বাস করেন, তাকে ঠকালে আমার ইহকালও নেই, পরকালও নেই। তাই ভোর না হতে ছুটে এসেছি। এবারটি মাফ করুন বাবু। আশুর শুষ্ক মুখ, আরক্ত চক্ষু দেখিয়া শ্রীশবাবুর কথাটা বিশ্বাস হইল। কোমল কণ্ঠে কহিলেন, টাকার লোভ মস্ত বড় লোভ আশু, সামলানো কি সহজ কথা? মনিরও পদস্খলন হয়। তুমি যে শেষ অবধি সে লোভ জয় করেছ, এইতেই বাহাদুরি দিচ্ছি। যাক, ও কথা আর ভেবো না, তুমি অন্য মেয়ে দেখো। ফতুয়ার পকেট হইতে একখানা 5 টাকার নোট বাহির করিয়া জোর করিয়া আশুর হাতে গুঁজিয়া দিলেন। কহিলেন, 100 টাকা লোকসান হলো তোমার। তার জায়গায় অবশ্যই কিছু নয়, তবে ছেলের বিয়ে হলে আরো কিছু পাবে। তা তুমি সম্বন্ধ করো আর অন্য লোকই করুক। আশু তাহাকে নমস্কার করিয়া দোকানের পথ ধরিল। ক্লান্ত শরীর, অবসন্ন মন, তবু যাইতেই হইবে। 7টার গাড়ির সময় হইয়াছে। চলিতে চলিতে মুঠার মধ্যে 5 টাকার নূতন নোটখানা মচমচ করিতে লাগিল। নমস্কার। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।